আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার দিকে আসছেন। আমি কোথাও কোনো প্রতিকার না পেয়ে আপনাদের কাছে প্রতিকার চাচ্ছি। আমার বিষয়, আজকের বিষয় হচ্ছে পুলিশ কর্তৃক ধর্ষণ ও হয়রানি। আমি আপনাদের মাধ্যমে, দেশের জনগণের মাধ্যমে ন্যায় বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি। একজন পুলিশ সদস্য, যার নাম হচ্ছে SI রাজীব হোসেন, সে প্রথমে আমার এলাকায় কর্মরত ছিল। আমার থানা হচ্ছে বোরহানুদ্দিন থানা। পারিবারিক জমি সংক্রান্ত বিষয়ে তার সাথে আমার পরিচয় হয়। আমি যখন অভিযোগটা জানাই, তার 1 মাসের মাথায় মানে ঘটনাটা ঘটে। ঘটনাটা ঘটে 23শে এপ্রিল 2024। মানে আমাকে টোটালি প্রতারণার মাধ্যমে আমার সাথে এরকম করছে। এটা হচ্ছে 23শে এপ্রিল 2024 সালে আমি একটি ইলেকট্রনিক্স পণ্য কেনার জন্য ভোলা থেকে বরিশালে যাই। তো প্রতিমধ্যে সে আমার কাছে ফোন দেয়। তার সাথে সে ফোন দিত, মানে তার সাথে আগে যেহেতু অভিযোগ ছিল একটা জমি সংক্রান্ত বিষয়ে, ওইটা আপডেট জানার জন্য বা জানানোর জন্য আমার কাছে ফোন দিত। তো সেই দিনও ফোন দিছে 23শে এপ্রিল। তো ফোন দেওয়ার পরে আমি তখন পথে ছিলাম। তো উনি বলতেছে, মানে গাড়ির শব্দ শুনে আমার বলতেছে যে আপনি কোথায় যাচ্ছেন। পরে আমি বলি এরকম ভোলা থেকে বরিশালে যাচ্ছি একটা ইলেকট্রনিক্স পণ্য কেনার জন্য, যা ভোলাতে নাই। পরে বলে যে আমি আসতেছি, আপনি একটু দাঁড়ান, আমি ওই জায়গায় ছিলাম, আমি সব চিনি, আমি আপনাকে মানে হেল্প করবো, কেনার বিষয়ে হেল্প করবো, মানে ভালো মন্দ কেনার বিষয়ে হেল্প করবো। পরে আমি বলি যে এখন তো সময় নেই, আমার তো ওই পারে যাইতে হবে, আবার আসতে হবে, যেহেতু স্পিড বোর্ডের দিয়ে মানে চলাচল করতে হবে। পরে উনি বলে সমস্যা নাই, আমার আসতে বেশিক্ষণ লাগবে না, আমি বাইক দিয়ে আসতে বেশিক্ষণ লাগবে না। পরে SI রাজীব বলতেছে আমি চিনি, আমার ওই এলাকা পরিচিত, আমি ওই থানায় ছিলাম, কোথায় মডেল থানায় আমি ছিলাম। পরে বলি আমি বলছি যে আমি তোমাকে নিয়ে বলছি না, দরকার নেই, আমি যাই, মানে আমি কিনতে পারবো, আর আপনি আস্তে আস্তে হয়তো দেখা যাচ্ছে আমার সময় নষ্ট হয়েছে, বা আমি ওই পরে গিয়ে আবার আসতে পারবো না স্পিড করে। পরে উনি বললেন যে না সমস্যা নেই, আমি তো আসতেছি, আমার 5 মিনিট লাগবো। পরে আমি বলছি যে আমি তো যাইতে মানে ঘাটে, স্পিড বোর্ড ঘাটে যাইতে আপনি আসতে পারেন, তাইলে আপনি আসেন। পরে আমি স্পিড বোর্ড ঘাটে গেছি, এর মধ্যে সে আবার বাইকে করে আসছে। পরে আমি বললাম আপনার যাওয়ার দরকার নেই, আর আপনি তো আস্তে আস্তে একটু লেট করে ফেলছেন, আর আমি এখন ওই পরে যাবো কীভাবে, আর আসবি বা কীভাবে, মানে যাইতে 40 মিনিট লাগে, আইতে 40 মিনিট লাগে, ভোলা থেকে বরিশালে ভেতুরিয়া ঘাট হয়ে যাইতে হয়। পরে উনি বলে যে দেখেন আমার বাইক রাখছি আমি এইদিকে, আমার তো বাইকে আবার এসে নিতে হইব, আমার বাইক তো এখানে সারাতে করে থাকবো না। পরে আমি বলছি যেহেতু উনি বলতেছে তাহলে তো ঠিকই বলতেছে, যেহেতু এই কথা বলতেছে। পরে আমরা ওই পরে গেলাম, যাওয়ার পর উনি আমাকে নানা অজুহাতে মানে সময় টাইম কিলিং করছে, ওনার নতুন আমাদের জমি দেখাইছে, এইটা করছে সেইটা, মানে নতুন যখন জমি দেখাইছে তখন আমি তাকে বলছি যে আপনি শুধু আমার এসব কেন দেখেন, শুধু সময় নষ্ট করেন কী জন্য, আমাকে ওইবার চাইতে হবে, আবার আমাদের টাইম মেনটেন করতে হবে। পরে উনি বললেন সমস্যা নাই, আমার একজন স্পিড বোর্ড ওনার নাম হচ্ছে আজিজ, যে আমি ওনার কাছে এখন ফোন দিই, মানে আমার বলছে আমি আপনার সামনে ফোন দিতেছি। পরে ওনার কাছে ফোন দেওয়ার ফলে ওই স্পিড বোর্ডওয়ালা কী বলছে আমি তো শুনি নাই, কিন্তু ওই SI রাজীব আমাকে বলছে যে স্পিড বোর্ড সন্ধ্যার পরে চলে, কিন্তু আমি জানতাম যে চলে না স্পিড বোর্ড সন্ধ্যার পরে। তখন আনুমানিক 6টার কাছাকাছি হইব, তখন দিন তো অনেক বড় ছিল। পরবর্তীতে আমি
ওনারে যখন আমার জমি দেখাইছে এটা দেখাইছে আমি ওনারা অনেকবারই বলছি যে এইসব দেখানো কী দরকার। পরে উনি আমাকে বিভিন্ন দোকানে নিয়ে এসেছিল ওই এয়ার কুলার যেটা কেনার জন্য আমি যাচ্ছিলাম। পরে এয়ার কুলার দেখাইছে বিভিন্ন দোকানে, ওনারা বলছে যে গিরি এয়ার কুলারটা ভালো হবে, ওইটা কোনো দোকানে আমি পাইনি আর। পরে এয়ার কুলার দেখতে দেখতে তখন 7টা কি 7:30 এরকম বা 8টার কাছাকাছি এরকম আমার টাইম তখন আমি ওনারা বললি যে এরকম এখন তো রাত হয়ে গেছে, মা বা যা হয়ে যেতেছে, আমি কখন যাব, মানে ওইভাবে ফিরতে হবে আমাকে। পরে উনি বলেন যে সমস্যা নাই, আমি মানে উনি আবারও আজিজের কাছে ফোন দিচ্ছে, ওই স্ট্রিট বোর্ডওয়ালা ফোন দিচ্ছে যে এরকম এরকম আমরা আসতেছি বা কি যে মানে এখন কি চলবো কি না স্ট্রিট বোর্ড। পরে আজিজে বলছে না এখন তো চলে না। পরে আমি তখন ভাই রয়ে গেছিলাম যে আপনি তো বলছেন যে চলে সন্ধ্যার পরে, তাহলে এখন চলবো না কি জন্য, মানে তখন তো বরিশাল থাকার মতো আমার কোনো আত্মীয় স্বজনের বাসা না, কারো বাসাও ছিল না বরিশালে। পরে আমি ফায়ারে গেছিলাম আর বিষয় আমি ঘাবড়ে গেছি, মানে রাত্রে আমি কোথায় থাকবো। পরে উনি বলছে সমস্যা নাই, আমার একটা ফ্রেন্ড আছে নাম হচ্ছে হুমায়ুন কবির, উনি বরিশাল কোথায় মডেল থানায় কর্মরত, বলে যে ওনার মাধ্যমে আমি আপনার একটা রুম ঠিক করে দিব, সমস্যা নেই আপনি এখানে থাকতে পারবেন। পরে আমি প্রথমে ডিনাই করছিলাম যে না আমি সবচেয়ে ইনা জানি না, আমি আপনার সাথে যাবোই বা মানে আপনার ফ্রেন্ডের মাধ্যমে কেন বা আমি বুক করবো। বলে সমস্যা নেই, বিশ্বাস করতে পারেন আমি আপনার এলাকার পুলিশ, আমি এরকম কিছু করবো না, আমারও বউ বাচ্চা আছে, আমার 3টা সন্তান আছে আর বউ আছে। তখন এসব বললে সে আমার বিশ্বাস অর্জন করছে। আর আমি এইভাবেই সে আমার সে একটা হোটেল রুম ঠিক করে দেয়। ডিটেলস আরো কিছু আমি আমার এই বিষয়ে প্রথমত এই যে রাজের বিষয়টা কোথাও মামা নিতে চায় না। আমি বরিশাল কোতোয়ালি মডেল থানায় গেছিলাম পরপর 2 দিন, আর ওই জায়গায় বলছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ লাগবে। একটা ধর্ষণ মামলা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ লাগে একটা মামলা নেওয়ার ক্ষেত্রে? পরে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা অভিযোগ জানাই 3 ডিসেম্বর 2024 3 ডিসেম্বরটা অভিযোগ জানাই আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। কিন্তু ওই অভিযোগে সাক্ষী নেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয়নি। এই বিলম্বের কারণে এটার আরেকটা হয়রানি শিকার হচ্ছে শিকার হয়েছে আমার হাজব্যান্ড আনোয়ার হোসেন নয়ন। এখন আমার দাবি সেটা হ্যাঁ সেটা ও বলুক। আমার আপনার স্বামীকে কিভাবে আমার স্বামীর সাথে তো পারিবারিক সমস্যা হইতেছিল অনেকদিন হইলে, তো আমি বিষয়টা বাসায় জানাই মানে মীমাংসার জন্য। তখন আমার বড় বোন আমার মাকে তো আমি জানাই, মা আবার বড় বোনকে জানাইছে যেহেতু আমার বড় বোন বাসায় মানে একটু গার্ডিয়ান হিসেবে, আর মা তো একটু বয়স হয়ে গেছে, ভালো মতো তোরা বোঝে না। তো আমার মা আবার বড় বোনকে জানানোর মাধ্যমে বড় বোনের সাথে আবার রাজীবের আগে থেকে কথাবার্তা হতো, তার পক্ষে ছিল, কিন্তু আমি তো এটা বুঝি না যে আমার বড় বোন আবার এই সুযোগটা কাজে লাগাইব, রাজীবের দিকেই নিব বিষয়টা। পরে বড় বোন আসছে, ঢাকায় আসছে, বড় বোন আমার মা আসছে, আমি তখন ওর বাসায় ছিলাম, ও ছিল আরেক জায়গায়, মানে আমার সাথে ঝগড়া করে বাসায় চলে গেছে, ও ছিল আরেক জায়গায়। তো বাসায় ওরা পুলিশ নিয়ে মানে পুরো অস্তগুত। এখন এত পুলিশ আনছে কিন্তু আমি বুঝি না, অত পুলিশ দেখে আমি ঘাবড়ে গেছিলাম, ফার্স্ট আমি ঘাবড়ে গেছিলাম, আমি যে প্রশ্ন করবো যে কী হয়েছে বা এত পুলিশ কী জন্য, আমি বলি না, আমি তার মানে আমার মা বোনের সাথে বের হয়ে আসে বসে বাসা থেকে। তো আমি ভাবছি থানায় বসে আপনার এখানে লেখা আছে না একটা দাবির কথা, এই দাবিগুলো শুরু করেন, এই 4টি দাবিগুলো একটু উল্লেখ করেন, ওই দাবিগুলো শুরু করেন। না আমার পুলিশই আমার মানে হাতিঝিল থানা। হ্যাঁ জি জি আপনার এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনার হাজবেন্ড ইনভলভ করছে,
আপনার পার্টটা বললেন, হাজবেন্ডকে কিভাবে ইনভলভ করেছে সেটা বললেন, বলার পর আপনাদের দাবিটা কি সেটা বললেন। আমার হাজবেন্ডের বিষয়ে যে মামলাটা হয়েছে ওটা তো পুরো মিথ্যা অপহরণ ধর্ষণ মামলা। পুলিশ করছে মানে মামলাটা। এর জন্য পুরো হাতিঝিল থানার ওসি দায়ী। একটা মামলা তো ওসি পারমিশন ছাড়া তো আর হয় না। আর ওসি তো নিশ্চয়ই বিজ্ঞ লোক, মানে তার তো অভিজ্ঞতা আছে এসব মামলা সত্য না মিথ্যা যাচাই বাছাই করা বা কি আসলে, কিন্তু সে এগুলো না করে আমার হাজব্যান্ডের বক্তব্য না শুনে মানে মামলাটা করে ফেলছে। আর এই ঘটনার পিছনে আরেকজন জড়িত হচ্ছে জহিরুল ইসলাম, যে অন্য একটা থানা থেকে আগত, যাত্রাবাড়ি থানায় সে কর্মরত। সে আবার রাজীবেরও বন্ধু। তাহলে এই দিক থেকে সুস্পষ্ট যে এই জিনিসটা পুলিশেরই চক্র। আর আমি এই ধরনের মামলা কি জন্য করবো? আমাদের বিয়ে হয়েছে, সব কিছুই হয়েছে। আমি মানে আমার মা বোন বলছে যে থানায় বসছে যে পারিবারিক সমস্যাটা হইতেছিল আমাদের, তো ওটা থানায় বসে মীমাংসা করবো। কিন্তু থানায় গিয়েছি, থানায় গিয়ে আমাদের ওই নিচে কি কথাবার্তা হয়েছে ওগুলোর বলেন আমরা দোতলা পাঠিয়ে দিচ্ছে। মানে আমি নিচে নামবো বা কথা বলবো, আমরা দোতলা পাঠিয়ে দিচ্ছে। তারপর ওরে মিথ্যা কথা বলে যে আপনার জিডি হয়েছে, আপনি থানায় আসেন। পর ও থানায় আসে 2টায়, আর একটা ভিতরে মামলা হয়েও গেছে, মামলা রেডি। মানে পুরো থানায় আগে সাজানো ছিল। আর আমার মা দেখছে যে জহিরুল ইসলাম সেটা 1000 টাকা মোটা ভান্ডিল নিয়ে আসছে থানায়। আর একটা কথা আমি বলে রাখি, কতদিন থানায় গেলাম আমি মামলার জন্য, ধর্ষণ মামলা, সেখানে মানে আমার মামলাটা নেয় নেই। তারও রাজির পক্ষে কাজ করছে। আর এখন যে হাতিঝিল থানা, তারও রাজির পক্ষে কাজ করছে। মানে পুলিশ হয়ে পুলিশের হেল্প করছে। মানে আমাদের সাধারণ জনগণ তার কোনো সুবিধাই আমরা পাইনি, তার কোনো সুবিধাই আমরা পাইনি। আমি চাইতেছি আমার যে রামগুলো হচ্ছে দর্শন মামলা হলে তো মেডিকেল করা হয়, আপনার কি মেডিকেল করা হয়েছে? আপনার স্বামী বিরুদ্ধে দর্শন মামলা করেছে, আপনার কি মেডিকেল নিয়েছে পুলিশ? আমাকে মেডিকেলে নিচে বলতে আমি মেডিকেলে যাওয়ার পরে যখন ওখানে আরো ভিকটিম ছিল তাদের আমি জিজ্ঞাসা করি আপনারা কি জন্য এখানে ভর্তি হয়েছেন। পর তারা বলে যে এখানে এই কারণে ভর্তি করা হয়। পরবর্তীতে আমি তো বলি আমাদের কিছু হয় নাই, তাহলে আমি কেন থাকবো। কিন্তু আমি বের হতে চাইছিলাম, তাদের কিছু নিয়ম কানুন আছে। মানে সেখানে মন চাইলে ঢোকা যায় না বা মন চাইলেই বের হওয়া যায় না। ওখান থেকে আমি 20 তারিখে বের হয়েছিলাম, জানুয়ারি মাসের 20 তারিখে বের হয়েছিলাম। আমি সরাসরি সেখান থেকেই আমি মানে জেলখানায় যাই। কিন্তু আমার হাজব্যান্ড আমার সাথে রাগ করে কথা বলেনি। এখন আমার দাবি হচ্ছে অভিযুক্ত রাজীব এবং রাজীবের যে সহযোগী তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। আর আমার যেহেতু বরিশাল মানে আমার যে মানে জন্মস্থান, সেখানে থাকা তো আমার পক্ষে এখন রিস্ক। সেখানে মানে মানে ঝুঁকি থাকায় আমার একটা যেখানে আমার এখন রামপুর, আমি যেহেতু রামপুরে স্থায়ীভাবে থাকি, হ্যাঁ সেখানে এফআইআরটা নেওয়া হোক। হাতিঝিল থানা আমার এফআইআরটা নেওয়া হোক। মানে আমি যে থানার আন্ডারে থাকি এখন বর্তমানে, সেখানে আমার এফআইআরটা নেওয়া হোক। আর যাতে কোনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অজুহাত দেওয়া না হয়। আর একটা কথা হচ্ছে যে আমি যে নতুন যে হেল্পলাইন চালু হয়েছে ধর্ষণের অভিযোগ জানানোর জন্য, আমি সেখানেও বলছিলাম, তারা বলছে যে আপনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা অভিযোগ করছেন, সেখান থেকে মামলা হবে। কিন্তু সেখানে কি মামলা হয়? সেখানে তো এসব ধর্ষণের মামলা হয় না, বিচারও হয় না। তারাও আমার একই কথা বলছে, নতুন যে হেল্পলাইন চালু হয়েছে। এইগুলো 2 নম্বর দাবি আমার। আর 3 নম্বর দাবি হচ্ছে আমার স্বামীর বিরুদ্ধে যে সাজানো অপহরণ ও ধর্ষণ মামলাটি প্রতিষ্ঠা করার বিষয়টি অবিলম্বে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আমি এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং নতুন করে কোনো মিথ্যা মামলায় পুলিশ ফাঁসাতে যাতে না পারে। আমি বাংলাদেশের জনগণের প্রতি, গণমাধ্যমের প্রতি, দেশীয় মানবাধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আকুল আবেদন জানাচ্ছি, আমাকে ন্যায় বিচার পেতে সহায়তা করুন। আমি চাই আমার মতো বাংলাদেশের আর কোনো নারী যেন বাংলাদেশ পুলিশের ধারা ধর্ষণ ও নির্যাতনের শিকার না হয়। আমি বিচার চাই। আমি পুলিশি চক্র ও ষড়যন্ত্র থেকে মুক্তি চাই। এখন আপনার থানার বিরুদ্ধে অভিযোগ না এসআই বিরুদ্ধে? আমার হাজবেন্ডের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তার জন্য হাতিঝিল থানা দায়ী। এসআই রাজীবের বিরুদ্ধে আমার অভিযোগ ধর্ষণ মামলা
হয়নি কোথাও, আমি অনেকের কাছেই গেছি। এই ঘটনার সাথে কি রাজীব জড়িত? হ্যাঁ হ্যাঁ, এই ঘটনার সাথে রাজীব জড়িত বুঝলাম তার বন্ধু জহিরুল ইসলাম, অ্যাসিড রাজীবও যাত্রাবাড়ি থানা, জহিরুল ইসলামও যাত্রাবাড়ি থানা। সে ওই দিন মানে 15 জানুয়ারি যেদিন আমার হাজব্যান্ডের বিরুদ্ধে মামলাটা দেওয়া হয়, ওই দিন রাতে সে ওই অভিযানে পুরো নেতৃত্ব দিচ্ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। যাত্রাবাড়ি থানার একটা কোনো সিডিএম নিয়ে আসছিল সেদিন? না না, কোনো সিরিয়াল নিয়ে আসেনি, কোনো সিরিয়াল নিয়ে আসেনি। তাহলে আপনার আমি তো প্রথমে ভাবছিলাম সে হয়তো হাতিতে থানারই পুলিশ। পরে আমার মাকে জিজ্ঞাসা করছিলাম, পরে উনি বলছেন না উনি তো হাতিতে থানা পুলিশ বা এরকম আমি শুনি না কিছু। উনি বলছে যে রাজীবেরই বন্ধু। এখন আপনার মা এবং বোন কি এর সাথে জড়িত? আমার মা জড়িত না, আমার মাকে